আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের বোর্ড কোশ্চেন আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ের বোর্ড কোশ্চেনে 2025 সালে যে বোর্ড কোশ্চেনটা এসেছিল পঞ্চম অধ্যায় থেকে সেটা আমরা একটু দেখি। দেখো, ঢাকা বোর্ড 2025-এ পঞ্চম অধ্যায় থেকে এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা দেখো, আমাদের একটা চিত্র দেওয়া আছে, মানচিত্র আছে। তো এই মানচিত্র থেকে আমাদের বুঝতে হবে, দেখো যে এই দিক থেকে একটা এই নদীটা বলতেছে এটা হচ্ছে এ নদী, এটা হচ্ছে একটা নদী, আর এটা হচ্ছে একটা নদী। দেখো এই নদীর একটা চিত্র দেওয়া আছে, অনেকগুলো চিত্র দেওয়া আছে। দেখো এই অঞ্চলে একটা অঞ্চল আছে, এখানে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, এই অঞ্চল থেকে একটা নদী আসছে, এই নদীটা হচ্ছে কি পদ্মা নদী, এটা হচ্ছে পদ্মা নদী। আর বি নদী, দেখো এই যে এখান থেকে একটা নদী শুরু হয়েছে, এই নদীটা হচ্ছে কি বাংলাদেশের মেঘনা নদী নামে পরিচিত। কি মেঘনা নদী, এটা এটা হচ্ছে কি মেঘনা নদী। এখন বলতেছে ক নম্বর যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, কি যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। খ নম্বর বলতেছে গড়ান বনভূমি ব্যাখ্যা দাও। গ নম্বর কি যে চিত্রে বি নদীর গতিপথ ব্যাখ্যা করো। তো আমরা একটু দেখি আনসারগুলো। আচ্ছা, ক নম্বরে বলতেছে যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। কি বলতেছে যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেমন কি মাটি, পানি, বা বনভূমি, সৌরতাপ, মৎস্য এবং খনিজ সম্পদ ইত্যাদি আর হচ্ছে কি অন্তর্ভুক্ত। এগুলোকে আমরা বলতেছি কি প্রাকৃতিক সম্পদ। তো দেখো এগুলো সকল কিছু কি প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। এরপরে খ নম্বর কোশ্চেনে কি বলতেছে, খ নম্বর দেখি যে গড়ান বনভূমির ব্যাখ্যা দাও। দেখো এই গড়ান বনভূমির ব্যাখ্যা দাও। গড়ান বনভূমি বলতে কি বোঝাইতেছে, এই গড়ান বনভূমি কোন অঞ্চলের বনভূমি এটার ব্যাখ্যা দিতে বলতেছে। আমরা দেখি, বলতেছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের, দেখো বাংলাদেশের কি দক্ষিণ পশ্চিমাংশে কোন কোন জেলাগুলো অবস্থান করতেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মূলত রয়েছে সাতক্ষীরা আছে, খুলনা আছে, বাগেরহাট আছে, বরগুনা আছে, এবং কি দক্ষিণ পূর্বাংশে আছে কি নোয়াখালী, চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটা, লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মে তাদের কি স্রোতজ বা গড়ন বনভূমি বলা হয়। দেখো স্রোতজ বা গড়ান বনভূমি বলা হয়। তো গড়ান যে বনভূমি, স্রোতজ বনভূমি কি সেই একই বনভূমি। কি এই স্রোতজ বনভূমিকে মূলত গড়ান বনভূমি বলা হয়। বলতেছে গড়ান বনভূমি প্রধানত সুন্দরবন এলাকা জুড়ে অবস্থিত। কোন এলাকা জুড়ে অবস্থিত? সুন্দরবন এলাকা জুড়ে অবস্থিত। দেখো এই সুন্দরবনে গড়ান বনভূমি দেখা যায়। এ বনের প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার স্যাঁতসেঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দর, কি কেওড়া, বাইন, গরান ও গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে। বলতেছে জাতীয় জীবনে বনজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বনভূমির গুরুত্ব অপরিসীম। কি বলতেছে যে কি যে আমাদের জাতীয় জীবনে বনজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বনভূমির গুরুত্ব কি হয়েছে, অপরিসীম রয়েছে। এখন আমাদের গ নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখি একটু, যে চিত্রে বি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। তো আমরা একটু উদ্দীপকটা দেখি যে বি নদী কোনটা। আচ্ছা, বি নদী হচ্ছে কি এটা, এই চিহ্নিত নদীটাকে বলতেছে কি বি নদী। দেখো এই যে এইখান থেকে একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে। তো এটা হচ্ছে সুরমা আর একটা কুশিয়ারা, সুরমা কুশিয়ারা মিলিত হয়ে একটা নদী সৃষ্টি হয়েছে। এই নদীটা আবার হচ্ছে এই দিক থেকে পদ্মা। দেখুন এই যমুনা আর পদ্মা একসাথে মিলিত হয়েছে গোয়ালন্দতে। তো এখান থেকে এই নদীটা আবার এই পর্যন্ত আসছে। এই জায়গাটার নাম হচ্ছে কি চাঁদপুর। তো চাঁদপুরে পদ্মা আর মেঘনা একসাথে মিলিত হয়েছে, তারপরে এই নদীটা এই দিক দিয়ে আবার কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই নদীটা হচ্ছে কি মূলত মেঘনা নদী। কি নদী? মেঘনা। তো এখন বলতেছে যে মেঘনা নদীর গতিপথ ব্যাখ্যা করো। কি মেঘনা নদীর গতিপথ ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা একটু দেখি গ নম্বর যে উদ্দীপকের মানচিত্রে বি চিহ্নিত নদীটি হলো কি মেঘনা নদী। কি বি চিহ্নিত নদীটি হচ্ছে কি মেঘনা নদী। তো নিম্নে এর গতিপথ ব্যাখ্যা করা হলো। বলতেছে মেঘনা নদী আসামের বরাক নদী হয়ে কি আসামে বরাক নদী হিসেবে নাগা মণিপুর অঞ্চলে উৎপন্ন হয়ে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। বিষয়টা একটু বুঝাই বলি। মনে করো যে এই অঞ্চলটা হচ্ছে সিলেট অঞ্চল। কি এটা হচ্ছে কি সিলেট অঞ্চল। তো সিলেট অঞ্চলের এই পাশে একটা ভারতের রাজ্য আছে, এই রাজ্যটার নাম হচ্ছে কি আসাম রাজ্য। কি রাজ্য? আসাম রাজ্য। তো এই আসাম রাজ্যে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে কি বরাক নদী। কি মনে করো যে এইটা একটা নদী, এই বরাক নদী। তো এই বরাক নদীটা বাংলাদেশে কি সিলেট জেলা দিয়ে প্রবেশ করে দুইটা ভাগ হয়েছে। একটা হচ্ছে কি যে একটা সুরমা আর একটা হচ্ছে কি কুশিয়ারা। কি এই সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে, মনে করো এক জায়গায় মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার পরে এই নদীটা একটা নতুন নাম ধারণ করেছে, সেটাকে বলতেছে কি কালনী। কি কালনী। আর এই অঞ্চল থেকে একটা নদী আসছে, এই নদীটা হচ্ছে কি পুরাতন ব্রহ্মপুত্র। তো পুরাতন ব্রহ্মপুত্র কালনী একসাথে মিলিত হয় নতুন স্রোতধারা সৃষ্টি করছে, এটাকে আমরা বলতেছি কি মেঘনা নদী। কি বলতেছে? মেঘনা নদী। ঠিক আছে, তো বলতেছে কি দেখো এখন যে
নাগা মণিপুর অঞ্চলে উৎপন্ন হয়ে সিলেটের সুরমা ও কুশারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারাটি সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। কি বললাম যে দেখো সুনামগঞ্জ জেলা আজমিরিগঞ্জের কাছে কালনী নাম ধারণ করেছে, কি ওই সুরমা ও কুশিয়ারা কালনী নাম ধারণ করেছে এবং দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। নদীটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। কি পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। কোথায়? ভৈরব বাজারে। এবং মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে। দেখো কি মুন্সিগঞ্জের কাছে কোন কোন নদী এই নদীর সাথে মিলিত হয়েছে? বুড়িগঙ্গা আছে, ধলেশ্বরী আছে এবং শীতলক্ষা মিলিত জলধারা মেঘনায় এসে যুক্ত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে। দক্ষিণ দিক মানে কি নিচের দিকে অগ্রসর হয়েছে এবং চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে একটি বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। কি দেখো এই দিক থেকে মেঘনা আসতেছে আর এই দিক থেকে কি এই বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে এদিক থেকে পদ্মা আর এদিক থেকে মেঘনা এসে কি এই অঞ্চলে যুক্ত হয়েছে। এই অঞ্চলটা হচ্ছে কি চাঁদপুর অঞ্চল। ঠিক আছে, তো চাঁদপুরের পরে এই নদীটা একদম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখন বলতেছে যে মিলিত হয়ে বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে। সবশেষে মেঘনা নদী বরিশাল ও নোয়াখালী বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে মানে কি বরিশাল এবং নোয়াখালী জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদী বর্ষার সময় প্লাবন ও পলিমাটির সাহায্যে বাংলাদেশের ভূমির উর্বরতা কি করে? বৃদ্ধি করে। এছাড়াও মনু, তিতাস, গোমতী এগুলো হচ্ছে কি মেঘনার শাখা নদী। কি প্রধান শাখা নদী? তিতাস, এই মনু, তিতাস, গোমতী, তারপরে হচ্ছে কি বাউলাই মেঘনার হচ্ছে অন্যতম প্রধান শাখা নদী। দেখো এই মনু হচ্ছে তিতাস হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়ার একটা জেলার নদী। কুমিল্লার নদী হচ্ছে কি গোমতী, কুমিল্লা হচ্ছে কি গোমতী নদীর তীরে অবস্থিত। এমন বাউলাই মেঘনার হচ্ছে কি অন্যতম প্রধান শাখা নদী। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে, ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, ঘ নম্বর বলতেছে বাংলাদেশের অর্থনীতিতে এ চিহ্নিত নদীর গুরুত্ব বিশ্লেষণ করো। কি বাংলাদেশের অর্থনীতিতে মানে এ নদীটা হচ্ছে কি বললাম, দেখো এ নদীটা হচ্ছে যে পদ্মা নদী। কি এ নদী হচ্ছে পদ্মা। বাংলাদেশের পদ্মা নদী মূলত রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। কি পশ্চিম অংশে দেখো বাংলাদেশের কি ভারত হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে কি একদম রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই পদ্মা নদী। এখন এই পদ্মা নদীর কি অর্থনীতিতে গুরুত্ব কি বিশ্লেষণ করতে বলতেছে, একটু দেখি আনসারটা। আচ্ছা দেখো তো কি বলতেছে বাংলাদেশের অর্থনীতিতে এই চিহ্নিত নদীর গুরুত্ব বিশ্লেষণ করতে বলতেছে। তাহলে এই নদীটা হচ্ছে আমরা দেখলাম যে পদ্মা নদী। এখন এই পদ্মা নদীর অর্থনীতিতে মানে কি এই পদ্মা নদীর গুরুত্ব কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত নদীটি হলো কি পদ্মা নদী। বাংলাদেশের কৃষি, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে এই নদীর গুরুত্ব কি অপরিসীম। আমরা জানি যে পদ্মা নদী। এরপরে কি বলতেছে পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় কত? দেখো 34,188 বর্গ কিলোমিটার, যা দেশের বিশাল অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। কি যে আমাদের কি এই পদ্মা নদীটা যে অঞ্চল যতগুলো কি অঞ্চল দিয়ে বিস্তৃত তার আশেপাশের যত অঞ্চল আছে প্রায় হতে কত 34,188 বর্গ কিলোমিটার, যা বিশাল অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কি করতেছে? কাজ করতেছে। বলতেছে পদ্মা নদী ও এর অসংখ্য শাখা নদী পলি বহন করে এনে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। কি করতেছে? পদ্মা নদী ও এর অসংখ্য শাখা নদী পলি বহন করে এনে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। গঙ্গা কপোতাক্ষ সেচ পরিকল্পনার মাধ্যমে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমিতে কি পানি সেচের ব্যবস্থা করতে হচ্ছে, যা সরাসরি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। তো এখানে একটু বুঝতে হবে যে খাদ্য উৎপাদনের জন্য পানি পরিকল্পনাটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ জিনিস একটা। দেখো যে পানি যদি কি আমরা সঠিকভাবে পরিকল্পনা না করতে পারি তাহলে কি আমরা শস্য উৎপাদন করতে পারবো না, আর যেখানে শস্য উৎপাদন করতে পারবো না সেখানে কি খাদ্য উৎপাদন করতে পারবো না। তার জন্য কি পানি পরিকল্পনাটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর বলতেছে ফলে এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রেও পদ্মা নদী একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম হিসেবে কি বিবেচিত আমরা জানি। এরপর বলতেছে যে নদীপথকে আরামদায়ক ও সাশ্রয়ী বিবেচনা করে এই পথে প্রচুর পরিমাণে বাণিজ্যিক মালামাল ও যাত্রী পরিবহন করা হয়। বলতেছে এছাড়াও এই নদীর মাছের অন্যতম বড় উৎস, যা দেশে আমিষের চাহিদা পূরণ করে এবং মৎস্যজীবীদের কি জীবন জীবিকা নির্বাহে সাহায্য করে। দেখো এই কি
আমরা জানি যে পদ্মার ইলিশ মাছ সবচেয়ে কি একটা হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা জিনিস যে কি পদ্মার ইলিশ। তো দেখো এই যে এই নদী থেকে অসংখ্য পরিমাণে কি ইলিশ উৎপাদন মানে কি ইলিশ চাষ করা হয়। এখন বলতেছে যে আমিষের চাহিদা পূরণ করে এবং মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্বাহে সাহায্য করে। পরিশেষে বলা যায় বাংলাদেশের কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য বহুলাংশে পদ্মা নদীর উপর নির্ভরশীল। তবে বাংলাদেশের শিল্প বর্জ্য ফেলা নদী দখল এবং নাব্যতা কমে যাওয়ার কারণে এই নদীর প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। দেশের টেকসই অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত করতে এই নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষা করা একান্তই কি প্রয়োজন। তো দেখো এরই মাধ্যমে আমরা কি ঢাকা বোর্ড 2025 কোশ্চেন সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।